আমরা এখন রয়েছি উড়িষ্যার চাঁদিপুরে। আমরা গাড়িতে কলকাতা থেকে চাঁদিপুর এসেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া রইল। গাড়ি ছাড়াও ট্রেনে আসলে বালাসর স্টেশনে নামতে হবে, সেখান থেকে প্রাইভেট গাড়ি বা অটো বুক করে পৌঁছে যান প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত চাঁদিপুর সি বিচে। এখানে আমরা রয়েছি পূর্বী বিচ রিসর্টে। একদম সমুদ্রের গা ঘেঁষেই গড়ে উঠেছে এই রিসর্টটি। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। সকালে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো সাইট সিনে। আজ ব্রেকফাস্টে আমরা নিয়েছি পুরি সবজি। চাঁদিপুর ও তার আশেপাশে এই বালাসরে অনেক দর্শব্য স্থান রয়েছে। আমরা প্রথমেই যাব পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে। চাঁদিপুরে আমাদের রিসর্ট থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব দেখাচ্ছে প্রায় 41 কিলোমিটার। আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আমরা চলে এসেছি উড়িষ্যার বালাসরে। এখান থেকে আপনারা দেখতে পাবেন দূরে, ওই দূরে দেখা যাচ্ছে নীলগিরি পাহাড়টা। রেঞ্জটা অনেক দূর থেকে বিস্তৃত, ওইখান থেকে গেছে ওই দিক পর্যন্ত। বেশ উঁচু পাহাড় এটা। চলুন যাওয়া যাক। আমরা নীলগিরি পাহাড়ের রেঞ্জটার অনেক কাছাকাছি চলে এসেছি। এখান থেকে পূর্বঘাট পর্বতমালার শুরু। এই রেঞ্জটা অনেক দূর বিস্তৃত। পাশে বাঁদিকে রয়েছে দেবগিরি পাহাড়। এই পাহাড়ের মধ্যেই আছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই সামনেই আমরা বাঁদিকে বেঁকে যাব। এখান থেকে আর পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। এই বালাসর ডিস্ট্রিক্ট জুড়ে রয়েছে অসংখ্য ছোটখাটো মন্দির। তেমনই একটি মন্দিরের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম। এটাই হলো পঞ্চলিঙ্গেশ্বরের প্রবেশদ্বার। এরপর থেকে রাস্তার শোভা অবর্ণনীয়। সামনে রয়েছে উঁচু পাহাড় আর চারিদিকে রয়েছে অসংখ্য গাছ, ঠিক যেন ছবির মতো লাগছে। এই পঞ্চলিঙ্গেশ্বর রোডের আশেপাশে রয়েছে অনেক কটা হোটেল ও রিসর্ট। চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। এটাই হচ্ছে পার্কিং স্লটটা। এখানেই গাড়িগুলো পার্ক করা থাকে। আমাদের গাড়িটাও এখানে পার্ক করে রেখে দিয়েছে। সামনে মুখে পার্কিং কাগজগুলো দিচ্ছে। 35 টাকা করে পার্কিং লাগছে। এই রাস্তাটা দিয়েই যেতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। প্রথমে কিছুটা এরকম স্লোপিং রাস্তা, তারপরে গিয়ে সিঁড়ি পাওয়া যাবে। প্রায় 300টার কাছাকাছি সিঁড়ি আছে। এই হলো পাহাড়। এই পাহাড়ের উপরেই আছে পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দিরটা। এবার আমরা দেখে নিই ড্রোন শটের জায়গাটা ঠিক কেমন দেখতে লাগে। এই জায়গাটি কুলডিয়া ফরেস্টের আন্ডারে অবস্থিত হওয়ায় এখানে বন্য জীবজন্তুরও দেখা মেলে। এই ফরেস্টে রয়েছে হাতি, চিতাবাঘ, হরিণ, ময়ূর, বিভিন্ন ধরনের জীবজন্তু। ওই দূরে যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওটাই হলো পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার সিঁড়ি। ওইখান দিয়ে আমাদের উপরে উঠতে হবে। অনেকটা চড়াই রাস্তা পার হয়ে তবে মন্দিরে পৌঁছাতে হয়।
এই ওঠার রাস্তাটা অনেকটাই চড়াই, তবে কিছু লোকজন বাইক নিয়ে উপরে যাচ্ছে। এই রাস্তার দুদিকে রয়েছে অসংখ্য দোকান। সামনে যে ছবিটি দেখা যাচ্ছে এটি হলো পঞ্চলিঙ্গেশ্বর শিবলিঙ্গের ছবি। 5টি শিবলিঙ্গ থাকায় এই জায়গার নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। এটাই হলো মেন গেট। এই গেটের পরে আছে মোর দ্যান 300 সিঁড়ি, তারপর পৌঁছানো যাবে পঞ্চলিঙ্গেশ্বর শিবের কাছে। আমরা চলে এলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এটা দেবগিরি পাহাড়ে অবস্থিত। এটাই হলো মন্দিরের গেট। 5 টাকা করে এন্ট্রি ফি লাগে। এখানে এই মন্দিরে 300টা সিঁড়ি অতিক্রম করে তবে উপরে উঠতে হয়। আমরা এখন চলে এলাম দেবগিরি পাহাড়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এখানে প্রায় 311টা সিঁড়ি আছে। এই সিঁড়ি ভেঙে আমাদের এখন ওপরে যেতে হবে, অনেকক্ষণই টাইম লাগবে। তো দেখা যাক, আস্তে আস্তে আমরা উঠি। দেখা যাচ্ছে অনেকটাই সিঁড়ি, তবে মাঝে মাঝে কিছু বসার জায়গা করা আছে। ওই জায়গাগুলোতে বসে একটু রেস্ট নেওয়া যাবে, তারপর আবার ওপরে উঠতে হবে। এরকম ছোট ছোট বসার জায়গা করা আছে, বসে রেস্ট নিতে পারেন। অলমোস্ট 150টা সিঁড়ি হয়ে গেল। অল্প তো লাফাতে লাফাতে উপরে চলে গেল। এবার একটু বসা যাক। ওই যে দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওপর দিয়ে যেতে হবে। এই জায়গাটায় আছে মন্দিরটা। পাহাড়ের এইখানে ছিল আগে ঝর্ণা, এখন আর জলটা নেই বলে ঝর্ণাটা দেখা যাচ্ছে না। প্রচুর সিঁড়ি, ওপর দিকটা আরো বেশি খাড়াই। এই জায়গাটায় জুতো রাখা যায় ওপরে এসে। এটা হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের বট গাছ। এই বট গাছটার একটা বিশেষত্ব আছে, এর 5টা করে পাতা। প্রচুর ভিড় হয়েছে। লাইনটা একদম ওপর থেকে। পঞ্চলিঙ্গটা এখানেই আছে, ঠিক এই জায়গাটা, এই বটগাছটার নিচে। এই বটগাছটার একটা বিশেষত্ব হলো এই বটগাছের পাতাগুলো হচ্ছে 5টা পাতা। এই দেখুন, ভালো করে দেখলে দেখতে পাবেন পাতাগুলো 5টা পাতা। এটা বেলগাছ নয়, কিন্তু বেলগাছের পাতা 3টে, বাট এর পাতা দেখুন 5টা, আম শাখার মতো। এই দেখুন 5টা পাতা, বটগাছের 5টা পাতা। বেলগাছে 3টে হয়, আম শাখায় 7টা হয়, কিন্তু এই বটের একটা বিশেষত্ব হচ্ছে 5টা করে পাতা। আজকে প্রচুর ভিড় আছে, একদম ওপর থেকে লাইন পড়েছে। এই যে জলটা এখান থেকে নামছে, নেমে গিয়ে ওই যে দেখুন ওই জায়গাটায় পঞ্চলিঙ্গেশ্বর আছেন। ওই যে এক এক করে ওখানে যাচ্ছেন, গিয়ে পঞ্চলিঙ্গের মাথাটাকে স্পর্শ করে দেখছেন।
এই যে গোলমতো জায়গাটা রয়েছে, এখানে জলের নিচে রয়েছে 5টা শিবলিঙ্গ, যেগুলোকে হাত দিয়ে স্পর্শ করে সবাই আশীর্বাদ নিচ্ছেন। এই জায়গাগুলোতে পুজো হয়। একদম ভেতরেই আছে এই দোকানটা, এখান থেকে আপনারা ডালা কিনে নিতে পারেন পুজো দেওয়ার জন্য। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। কুলডিহা জঙ্গলটা এই জায়গা থেকেই শুরু। নো এন্ট্রি বোর্ড থাকা সত্ত্বেও অনেকে ভিতর দিকে যাচ্ছে, আবার একটুখানি গিয়ে ফিরে আসছে। রাধা গোবিন্দ মন্দির। এবার এই হচ্ছে পথ নামার জন্যে, তবে ওঠাটা অনেক কঠিন ছিল, নামাটা অনেক ইজি। অর্ক তো লাফি লাফি নিয়ে পড়ছে। এখানে বেশ ভালোই দোকান আছে। এটা ধূপদানি। দুটো 100 খোলা মিক্সচার 20 টাকা করে। নামার পথে বা ওঠার পথে একবার খেয়ে নিতে পারেন, বেশ সুস্বাদু ব্যাপার ট্যাপার, অনেক বেশি এনার্জি আসবে শরীরে। আর উঠতে যা এনার্জি লাগে, সব এনার্জি ক্ষয় হয়ে যাবে, এনার্জি মেকআপ করবে। রান্নাঘর। এই মন্দিরের উপরে টয়লেটের ব্যবস্থা না থাকলেও মন্দিরের কার পার্কিং প্লেসে টয়লেটের ব্যবস্থা রয়েছে। এখন আমরা আছি নীলগিরির কাছারি বাজারে তারিণীর হোটেলের সামনে। এই হোটেলেই আমরা আজকে লাঞ্চ করব। এটি নীলগিরি জগন্নাথ মন্দিরের কাছেই অবস্থিত। সামনের রাস্তাটা হলো স্টেট হাইওয়ে 19। এই যে বাঁদিকে রোডটা চলে যাচ্ছে, এই রোডটা দিয়ে গেলে ইমামি মন্দিরটা পাওয়া যাবে। আর এদিকে সোজা হলো নীলগিরি জগন্নাথ মন্দির। এই বাজারে অনেক হোটেল রয়েছে। আমরা যে হোটেলে এসেছি এখানে এসি নন এসি দু রকমেরই বসার ব্যবস্থা রয়েছে। আমরা এখানে ভেজ থালি নিয়েছিলাম আর ফিশ থালি। ভেজ থালির দাম ছিল 120 টাকা আর ফিশ থালি 180। এই থালিতে অনেক কটা আইটেম ছিল, খাবারের টেস্ট ও কোয়ালিটি খুবই ভালো ছিল। তারিণী হোটেলটার পাশেই রয়েছে এই মন্দিরটা। এই মন্দিরটা হলো রাম লক্ষ্মণ সীতার একটা মন্দির। এই মন্দিরের ধারেই আমরা গাড়িটাকে পার্ক করেছিলাম। ছোটখাটো খুব সুন্দর এই মন্দিরটা। এই মন্দিরে বিভিন্ন রকমের অনুষ্ঠান পালিত হয়, ভোগ প্রসাদও পাওয়া যায়, তবে দুপুরবেলা এই মন্দিরটা বন্ধ থাকে।
এই হলো জগন্নাথ মন্দির। উড়িষ্যার বালাসোরে নীলগিরি টাউনের মধ্যে এই নীলগিরি জগন্নাথ মন্দিরটা অবস্থিত। এটা 4th পপুলার জগন্নাথ মন্দির। প্রথমে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, তারপরে সাবরা শ্রীক্ষেত্র কোরাপুট এবং তারপর রয়েছে বাড়িপদা জগন্নাথ টেম্পল। এরপরেই এই মন্দিরটা পপুলারের দিক থেকে 4th পজিশনে আছে। এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন রাজা হরিশ্চন্দ্র। তবে এই মন্দিরটা এখন ইন্ডিপেন্ডেন্ট ট্রাস্টি বোর্ডের আন্ডারে আছে। এই মন্দিরের ভেতরে আবার ছোট ছোট কয়েকটা মন্দির রয়েছে, যেমন মাতা বিমলা মন্দির, গণেশের মন্দির এবং শিবের মন্দির। এই মন্দিরের ভেতরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। পাশেই রয়েছে রাজবাড়ি আর তার পাশেই রয়েছে নীলগিরি পাহাড়। এই রোডটা NH-16 থেকে আসছে। এই দিক থেকে আমরা এলাম। আমরা চলে এসেছি নীলগিরি প্যালেসে। রাজা কিশোরচন্দ্র মর্দরাজ এই প্যালেসটি তৈরি করেছিলেন। এটা হলো নীলগিরি প্যালেসের সিংহদ্বার। এই আমরা এখন সিংহদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করছি। প্রবেশ করার পরই এই যে বাঁ দিকে দেখা যাচ্ছে হলুদ রঙের এই বিল্ডিংটা হলো দেবী কনক দুর্গার মন্দির। এখন রাজ প্যালেসের কিছুটা অংশ ভগ্নপ্রায় হয়ে গেছে। ডান দিকের বিল্ডিংটা হলো নাট্যশালা, আর তারপরে সোজা যে সামনের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হলো রাজ প্যালেস। ওখানেই রাজ পরিবারের সদস্যরা থাকতেন। এটা হলো রঘুনাথ মন্দির, আর এর পাশেই রয়েছে নীলগিরি জগন্নাথ মন্দির। তার পাশে রয়েছে রাজবাড়ি, আর তার পাশেই রয়েছে নীলগিরি পাহাড়। এটা হলো জগন্নাথ দেবের ভোগ প্রসাদ। 60 টাকা করে দক্ষিণা নিল, যথেষ্ট পরিমাণে দিয়েছে এবং খেতেও খুব সুস্বাদু। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, আমরা তাই কিনে নিয়ে এসে বাইরে আপনাদের একটু দেখালাম। আপনারা দুপুরবেলা লাঞ্চটাই ভোগ খেয়েও করে নিতে পারেন। খুব সুন্দর সুস্বাদু খেতে, দারুণ খেতে। প্রসাদ মানেই খুব সুন্দর হয়। এরপর আমরা পৌঁছে গেলাম বালাসোরের ইমামি জগন্নাথ মন্দিরে। বালাসোর স্টেশন থেকে এই মন্দিরটার দূরত্ব প্রায় 9-10 কিলোমিটার। গাড়িতে আসলে টাইম লাগবে 30 মিনিট। মন্দিরে এন্ট্রান্সের ডান দিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। আমরা সেখানে গাড়ি পার্ক করে এগিয়ে চললাম। এই মন্দিরে এন্ট্রান্সের আগেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা। সেখানে আমরা জুতো রেখে পা ধুয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরের সামনেই একটা বড় জলাশয় মতো করা রয়েছে। মূল মন্দিরের প্রতিবিম্ব এখানে রিফ্লেক্ট হচ্ছে। প্রায় 3 একর জায়গা জুড়ে ইমামি গ্রুপের তত্ত্বাবধানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী রঘুনাথ মহাপাত্র এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দির নির্মাণে খরচ হয় 17 কোটি টাকা। 2015 সালে এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সকাল 5:30-6টা থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। তবে দুপুর 12:30 থেকে 3:30 পর্যন্ত মূল মন্দিরটি বন্ধ থাকে। ওই টাইমে আসলে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন, কিন্তু মূল মন্দিরের যে বিগ্রহ সেটা দর্শন করতে পারবেন না। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দির ও কোণারক সূর্য মন্দিরের আদলে তৈরি। মূল জগন্নাথ মন্দিরের চারদিকে রয়েছে 4টি ছোট ছোট মন্দির, যেগুলি হলো কাশী বিশ্বনাথ মন্দির, বিমলা দেবী মন্দির, গজলক্ষ্মী মন্দির ও হনুমান মন্দির। নবনির্মিত এই মন্দিরের ভাস্কর্য অভূতপূর্ব। কলিঙ্গ আর্কিটেকচারে তৈরি এই মন্দিরের গাত্রে বিভিন্ন লোককথা ও কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব লাগছে দেখতে এই মন্দিরটিকে। ঠিক রথের আদলে এই মন্দিরটিকে নির্মাণ করা হয়েছে। এই রথটিতে রয়েছে দুদিকে 8টা করে 16টা টোটাল চাকা এবং সামনে 4টে ঘোড়া এই রথটিকে টানছে।
মন্দিরের গর্ভগৃহে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। চাঁদিপুর ঘুরতে এসে এক পড়ন্ত বিকালে আমরা পৌঁছে গেলাম বুড়িবালাম নদীর তীরে। এখান থেকে ছোট ছোট বোটে করে মোহনায় ঘুরতে নিয়ে যায়। হোটেল থেকেই আমাদের এই ব্যবস্থা করে দিয়েছিল। এই নদীর তীরে অসংখ্য ট্রলার সারি দিয়ে দাঁড়িয়ে আছে। যখন জোয়ারের জল আসে তখন এই ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরতে যায়। আমরা কম বেশি সকলেই জানি এই বুড়িবালাম নদী ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1915 সালের 9 সেপ্টেম্বর 5 জন বীর সাহসী বিপ্লবীর সঙ্গে ঠিক এই জায়গায় ইংরেজদের যুদ্ধ হয়। এই 5 বীর বিপ্লবী ছিলেন বাঘাযতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, চিত্তপ্রিয় রায়চৌধুরী, জ্যোতিষচন্দ্র পাল, মনোরঞ্জন সেনগুপ্ত ও নীরেন্দ্রনাথ দাশগুপ্ত। প্রবল পরাক্রমে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে তারা আহত হন এবং আত্মসমর্পণ করেন। এই যুদ্ধে চিত্তপ্রিয় রায়চৌধুরী ও বাঘাযতীন মারা যান এবং অন্যদের ফাঁসির সাজা ও যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই বুড়িবালাম নদী বয়ে নিয়ে চলেছে ভারতের সেই বীর সেনানীদের অবিস্মরণীয় যুদ্ধের ইতিহাস। সূর্য প্রায় অস্তমিত, আর কিছু দূর গেলেই আমরা পৌঁছে যাব সমুদ্রে, যেখানে এই নদী বঙ্গোপসাগরে মিশেছে। এখান থেকে দূরে যে বিচটা দেখা যাচ্ছে ওটা হলো বাগদা বিচ। চারিদিকে অথই জলরাশির মধ্যে ভেসে বেড়াতে বেশ ভালোই লাগছিল। সন্ধ্যের সময় আমরা পৌঁছে গেলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এই মন্দিরটি উড়িষ্যার বালাসোর জেলার রেমুনা শহরে অবস্থিত। মন্দিরটি সকাল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে, তবে মাঝে 12:30 থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। আমরা যখন মন্দিরে পৌঁছাই তখন এখানে সন্ধ্যারতি হচ্ছিল। মন্দিরের ভিতরে ভগবান গোপীনাথ, শ্রী মদনমোহন ও শ্রী গোবিন্দের কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে। এই মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণনা করা রয়েছে। মন্দিরটির নাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দির হওয়ার একটি কাহিনী প্রচলিত রয়েছে। একসময় ভক্ত মাধবেন্দ্র পুরীর ক্ষীর খাওয়ার মন হওয়ায় স্বয়ং ভগবান গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করেন এবং তাকে দেন। তারপর থেকেই এই বিগ্রহের নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ। এরপর আমরা গিয়েছিলাম রাধাকৃষ্ণ টেম্পেলে, যেটা বলরামগদিতে অবস্থিত। চাঁদিপুর সি বিচ থেকে এর দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এখানে রয়েছে একটি বড় পুকুর, যেখানে বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে, আর রয়েছে এই পুকুরে অজস্র রং বেরঙের মাছ।
রাতে আলোতে মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছিল। মন্দির গাত্রে বিভিন্ন দেবদেবীর চিত্র খোদাই করা রয়েছে। মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি বিগ্রহ। তবে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ না থাকায় সেটা আর আপনাদের দেখাতে পারলাম না। এই মন্দিরে বাচ্চাদের একটি ছোট পার্কও রয়েছে। বেশ কিছু পাখিও এখানে আছে। এখানে প্রবেশ করতে গেলে 5 টাকা করে টিকিট লাগে। চাঁদিপুরে আমাদের সাইট সিনিং কমপ্লিট করে আমরা আবার হোটেলে ফিরে এলাম। সামনের যে রেপ্লিকাটা দেখা যাচ্ছে এটা হলো উড়িষ্যার ট্র্যাডিশনাল ডলের রেপ্লিকা। দেখো আমাদের রুটি চলে এসেছে। আমাদের ডিনারে ছিল রুটি, তার সাথে চিকেন কষা, 1 প্লেট চিকেন কষা 10 পিস থাকে এবং স্যালাড। দারুণ, চিকেনটা খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। রুটিগুলো বেশ বড় বড় সাইজ। গ্রেভিটা যা বানিয়েছে না, টাটকা একদম ফ্রেশ চিকেনটা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, থ্যাংক ইউ।